হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমাদের আলোচনার টপিক হলো উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে। সো তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা মেইনলি এই অধ্যায়টাকে দুইটা ভাগে ভাগ করে নিব। সো আজকে আমরা এই অধ্যায়ের পার্ট 1 টুকু দেখব। তো গুচ্ছর জন্য আমাদের বইয়ে সব কিছু পড়ার দরকার নেই, আমাদের কিছু ইম্পর্ট্যান্ট জায়গা পড়লেই হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, এই নামটা তোমরা অবশ্যই শুনেছ। সো বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং কী করছিলেন? সামুদ্রিক স্যালামেন্ডার বা যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটিউলাস ম্যাকুলোসা, এই কোষে সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করছিলেন এবং তিনি মাইটোসিস শব্দেরও প্রবর্তক। তাহলে এইখান থেকে আমাদের কি প্রশ্ন আসবে? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং কী করছেন? সামুদ্রিক স্যালামেন্ডার কোষে সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করছেন এবং মাইটোসিস শব্দটা প্রবর্তন করছেন। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এর পরবর্তীতে আমি যদি বলি যে এখান থেকে কোষবিদ্যা সম্পর্কে একটু ধারণা নিতে হবে যে কোষবিদ্যা কোনটাকে বলা হয়। তাহলে জীববিজ্ঞানের যেই শাখায় কোষ বিভাজন নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কোষবিদ্যা বা হচ্ছে সাইটোলজি। তারপরে রুডলফ ভিরসাও সম্পর্কে একটু জানতে হবে। তিনি বলছিলেন কি পূর্ববর্তী কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষের সৃষ্টি হয়। এবং এখান থেকে ওয়াল্টার ফ্লেমিং কী করছিলেন? ওয়াল্টার ফ্লেমিং আরেকটা কাজ করছে, তিনি অ্যামাইটোসিস শব্দটা প্রথম ব্যবহার করছেন। তাহলে ওয়াল্টার ফ্লেমিংয়ের কাজ আমরা দেখলাম তিনটা। একটা হচ্ছে কি? একটা হচ্ছে তিনি কোষ বিভাজন সর্বপ্রথম লক্ষ্য করছেন, তারপরে তিনি মাইটোসিস শব্দের প্রবর্তক এবং অ্যামাইটোসিস শব্দটি প্রথম ব্যবহার করছেন। তার পরবর্তীতে আমি যদি বলি এখান থেকে আমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন একটা কোষ বিভাজন থেকে দেখি তখন কোষ বিভাজনের ফলে আমাদের যে নতুন কোষের সৃষ্টি হয়, যে নতুন কোষটা সৃষ্টি হয় সেটাকে আমরা মূলত বলি কি? সেটাকে আমরা মূলত বলি অপত্য কোষ। যেই নতুন কোষটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। এবং যেখান থেকে বা যেই কোষটা থেকে অপত্য কোষটার সৃষ্টি হয় তাকে বলা হয় মাতৃকোষ বা হচ্ছে মাদার সেল। এবং এখানে মনে রাখতে হবে প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন বা হচ্ছে 10^14 সংখ্যক কোষ থাকতে পারে। এগুলো আমাদের এখান থেকে একটু ইম্পর্টেন্ট পড়া। তাহলে এগুলো যদি আমাদের হয়ে যায়, তার পরবর্তীতে আমাদের এখান থেকে জানতে হবে কি কোন সকল কোষ বিভাজিত হয় না বা কোন সকল কোষ দ্রুত বিভাজিত হয়। তাহলে এই যে যেই ছকটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইখান থেকে কোনটা বেশি আসে প্রশ্নে? কোন কোষগুলো বিভাজিত হয় না এইগুলা হচ্ছে প্রশ্নে বেশি আসে। তার মধ্যে সবচাইতে বেশি আসে আরবিসি। তাহলে তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করবে যে কোন কোষটি বিভাজিত হয় না। তো এটার মধ্যে বলা থাকবে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেল, আরবিসি যেটা সেটা হচ্ছে বিভাজিত হয় না। এছাড়াও আমাদের কি আছে? এছাড়াও আছে উদ্ভিদের স্থায়ী কোষসমূহ বিভাজিত হয় না, স্নায়ু কোষ বিভাজিত হয় না, এবং আমাদের যে গ্যামিট বা জনন কোষগুলো আছে মানে শুক্রাণু এবং ডিম্বাণু এগুলোও বিভাজিত হয় না। তাহলে এই ছকটা একটু পড়ে ফেলতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা ছক। এর পরবর্তীতে আমি যদি বলি যে আমাদের কোষ বিভাজন কত প্রকার সেটা একটু জানতে হবে। তাহলে প্রথমতই কোষ বিভাজনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন বা ডিরেক্ট সেল ডিভিশন। তার পরবর্তীতে আছে মাইটোসিস। মাইটোসিসের অপর নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন। তার পরবর্তীতে আসে মিওসিস বা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন বা রিডাকশনাল সেল ডিভিশন। তাহলে এই তিন ধরনের হচ্ছে আমাদের কোষ বিভাজনটা মূলত হয়ে থাকে। তার মধ্যে প্রথমেই আমি যদি দেখি হচ্ছে অ্যামাইটোসিস। সো অ্যামাইটোসিসের ক্ষেত্রে শর্তটা কি? অ্যামাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই বিভাজিত হয়। এই যে এই লাইনটা একটু ইম্পর্ট্যান্ট, এই পয়েন্টটুকু মনে রাখলেই হচ্ছে এই অ্যামাইটোসিসের সংজ্ঞাটা মনে রাখা যাবে। তাহলে এখান থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয় কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট লাইন এখান থেকে। এরপরে এখান থেকে কিছু বিজ্ঞানী আবার একটু পড়তে হবে, সেটা হচ্ছে বিজ্ঞানী স্ট্রাসবার্গার কী করছে এই কথাটা বলছেন, যেটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই উন্নত এবং জটিল কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। তারপরে রুডলফ ভিরসাও কী বলছিলেন? কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটা বলছিলেন বিজ্ঞানী রুডলফ ভিরসাও। তার পরবর্তীতে আমাদের দেখতে হবে কোন কোন জায়গায় বা কোন কোন উদ্ভিদ বা প্রাণীতে আমাদের অ্যামাইটোসিসটা সংঘটিত হয়, এটা একটু আমাদের দেখতে হবে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল মনে রাখতে হবে হচ্ছে ব্যাকটেরিয়াতে কী হয়? ব্যাকটেরিয়াতে হচ্ছে
অ্যামাইটোসিস পদ্ধতির মাধ্যমে কোষ বিভাজিত হয়। এছাড়া আমাদের যে আদিকোষী জীবগুলো আছে তাদের মধ্যেও হয়, এবং এই যে এই পয়েন্টটা যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো একটু পড়ে ফেললেই এই পয়েন্টটা হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে মনে রাখতে হবে আমাদের যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী আছে, নিম্ন শ্রেণী, এই নিম্ন শ্রেণীরগুলো আমাদের কিসের মাধ্যমে হয়? নিম্ন শ্রেণীরগুলো আমাদের অ্যামাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়ে থাকে। সো এই পয়েন্টগুলো যদি এখান থেকে মনে রাখতে পারি তাহলেই এখান থেকে কমন পাওয়া যাবে। এর পরবর্তীতে আমরা মাইটোসিসের কাছে আসতেছি। তাহলে মাইটোসিসের সংজ্ঞাটা একটু ইম্পর্ট্যান্ট, সেটা কি এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই কয়বার? একবার করে বিভাজিত হয়, এবং বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম যেখানে একবার বিভাজিত হচ্ছে এবং দুইটা সমগুণ সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি হচ্ছে তাকেই আমরা বলি মাইটোসিস, কোষ বিভাজন। এই বিষয়। এখান থেকে দুইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। তার মধ্যে প্রথমটা আছে ক্যারিওকাইনেসিস, মানে নিউক্লিয়াসের বিভাজন। এর পরবর্তীতে আছে সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন। এই দুইটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের মনে রাখতে হবে নিউক্লিয়াসের বিভাজন প্রথম দেখতে পাইছেন কে? বিজ্ঞানী স্লাইখার নিউক্লিয়াসের বিভাজন দেখতে পাইছেন, এবং তাকেই ক্যারিওকাইনেসিস বলছেন। তাহলে এই যে ক্যারিওকাইনেসিসটা আমরা মাত্র পড়ে আসছি এখানে। এর পরবর্তীতে মাইটোসিস শব্দটা, মাইটোসিস নামে অভিহিত করছেন কে? এই যে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। এটা আমরা একটু আগে পড়ে আসছি প্রথম পেজে, ওইটা আমাদের একটু মনে রাখতে হবে। তারপরে আমাদের দেখতে হবে মাইটোসিসটা কোথায় সংগঠিত হয়। তাহলে এই যে এখান থেকে এই পয়েন্টটুকু পড়ে ফেলতে হবে যে কোথায় কোথায় মাইটোসিসটা সংগঠিত হচ্ছে। তার পরবর্তীতে আমি যদি বলি মাইটোসিসের ক্ষেত্রে আর কী কী পড়তে হবে, এখান থেকে এই যে পয়েন্টটা আছে, মাইটোসিসের ফলে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। তাহলে এইটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি এখান থেকে আরেকটা যেটা পড়তে হবে সেটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, তাই একে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় মাইটোসিসকে। তাহলে মাইটোসিসের ক্ষেত্রে কি হয়? অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়? সেম থাকে বা একই থাকে। এই দুইটা পয়েন্ট এখান থেকে একটু মনে রাখতে হবে। তার পরবর্তীতে আমাদের এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট আসতেছে, সেটা কি? কোষচক্র। আমি যদি বলি কোষচক্র এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। সবচাইতে এই অধ্যায়ের কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, তার ভেতরে কোষচক্র একটা। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কোষচক্রকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতে পারি? কোষচক্রকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা এম ফেজ, একটা ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজটা কি? ইন্টারফেজটা একটা বিশ্রাম দশা বা প্রস্তুতি পর্যায়। আর এম ফেজ কি? এম ফেজ যেখানে বিভাজিত হয় সেই দশাটা। তাহলে এখানে আমাদের একটা সময়কাল মনে রাখতে হবে, সেটা আমরা যদি 100% হিসেবে ধরি, সেই 100% সময়ের ভেতরে 90 থেকে 95% সময় ব্যয় হয় ইন্টারফেজে। তাহলে ইন্টারফেজে ব্যয় হয় 90 থেকে 95% সময়, এবং এম ফেজে বা মাইটোটিক ফেজে ব্যয়িত হয় 5 থেকে 10% সময়। তাহলে ইন্টারফেজে কি হয়? এটা একটা প্রস্তুতি পর্যায়, এবং এম ফেজটা একটা বিভাজিত হওয়ার, মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টির পর্যায়। তাহলে এখান থেকে মনে রাখতে হবে ইন্টারফেজটাকে আবার কি করা হয়? এই ইন্টারফেজটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা G1 ফেজ, একটা এস ফেজ, একটা G2 ফেজ। তাহলে এখান থেকে যেটা মাথায় রাখতে হবে সেটা G1 ফেজের সময়কাল কত? 30 থেকে 40%। এস ফেজের কত? 30 থেকে 50%। এবং G2 ফেজের 10 থেকে 20%। তাহলে এই সময়কালগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো মনে রাখতেই হবে। এবং এম ফেজ যেটা মাইটোটিক ফেজ, এই এম ফেজকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, একটা সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। আমরা একটু আগেই এই দুইটা টার্ম পড়ে আসছি। তাহলে এখান থেকে আমার যে ক্যারিওকাইনেসিসটা আছে, এই ক্যারিওকাইনেসিসটাকে আবার 5টা ভাগে ভাগ করা হয়। তার মধ্যে আছে কি? তার মধ্যে আছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এই যে আমার কোষচক্রর যে বিষয়টা, এই কোষচক্রটা এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, এবং এখান থেকে প্রতিবারই একাধিক প্রশ্ন এসে থাকে। তাহলে এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে? আমরা এখানে কোষচক্রের সম্পর্কে কিছু তথ্য একটু জেনে নিব, তারপরে আমরা আরও কিছু বিষয় জানব। তাহলে ফার্স্ট অফ অল আমি যদি বলি কোষচক্রের আবিষ্কারককে বা প্রস্তাবককে, কোষচক্রের প্রস্তাবক বিজ্ঞানী হাওয়ার্ড এবং বিজ্ঞানী পেল্ক। এই দুইজন কোষচক্রের প্রস্তাবক। তারপরে বলা হয়েছে কি? তার পরবর্তীতে আমাদের মনে রাখতে হবে যে কোষচক্রের ক্ষেত্রে একটা বিপাকীয় নিউক্লিয়াস থাকে, যেটা ইন্টারফেজ অবস্থার নিউক্লিয়াস। মানে
আমরা যে ইন্টারফেজ দশা সম্পর্কে পড়লাম, এই ইন্টারফেজ অবস্থার যে নিউক্লিয়াসটা থাকে সেটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস, কারণ সেটা সাইজে অনেকটা বড় হয়। এবং এখান থেকে কি পড়তে হবে আরেকটা, এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে ইরেথ্রোপয়েটিন। এই ইরেথ্রোপয়েটিনটা কি? ইরেথ্রো মানে হচ্ছে লোহিত রক্তকণিকা সম্পর্কিত। তাহলে ইরেথ্রোপয়েটিন হচ্ছে বোন মেরোতে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য কিডনিতে তৈরি হয়। এটা একটা হরমোন ইরেথ্রোপয়েটিন। সো এটা হচ্ছে বোন মেরোতে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য কিডনিতে তৈরি হয়। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে কোষচক্রের নিয়ন্ত্রক, এখান থেকে পড়তে হবে কি, এখান থেকে কিছু জিনিস একটু পড়তে হবে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইটা একটু মনে রাখার একটু টেকনিক আছে। যেমন আমি যদি বলি এখানে আমার কিছু সাইক্লিন পাওয়া যায়, সেগুলোর কাজ কী সেগুলো একটু মনে রাখতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইক্লিন এ যেটা। তাহলে এখান থেকে সাইক্লিন এটা বই থেকে একটু তোমরা পড়ে ফেলবে। তার মধ্যে এস মানে হচ্ছে কি? এস মানে হচ্ছে, আমরা মনে রাখবো এস মানে হচ্ছে সংশ্লেষ। এসতে সংশ্লেষ, তাহলে ডিএনএ সংশ্লেষ নিয়ন্ত্রণ করে কে? এস দশায় সাইক্লিন এস হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে। তার পরবর্তীতে এখান থেকে আমাদের আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা আমাদের একটু পড়তে হবে, এটা একটু ইম্পর্টেন্ট। আমি এটাই খুঁজতেছিলাম। তাহলে এটা একটু পড়তে হবে, এটা একটু গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে কি ডি, এই সাইক্লিন ডি কী করে? ডিতে হচ্ছে মনে রাখবো আমরা ড্রাইভ। ডিতে হচ্ছে কি? ডিতে হচ্ছে ড্রাইভ। তাহলে এটা হচ্ছে কি করে? এটা হচ্ছে ড্রাইভ করে, মানে G1 থেকে এস এবং এস থেকে G2 পর্যায়ে কোষকে নিয়ে যায়। ইতে হচ্ছে কি? ইতে হচ্ছে আমরা মনে রাখবো ইতে হচ্ছে অ্যাপ্লিকেশন রেপ্লিকেশন। তাহলে ইতে হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে কোনটা? সাইক্লিন ই। এতে হচ্ছে অ্যাক্সেলারেট মানে হচ্ছে ত্বরণ। তাহলে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় এবং ত্বরান্বিত করে কে? সাইক্লিন এ। এরপরে বি হচ্ছে বিল্ড বা তৈরি করা, তাহলে স্পিন্ডল তৈরি সহ আরও বিভিন্ন কাজ করে থাকে এই সাইক্লিন বি। তাহলে এই সাইক্লিনের প্রকারগুলো আমাদের একটু পড়তে হবে। তাহলে সাইক্লিন হচ্ছে কত প্রকার? 4 প্রকার। তার মধ্যে মনে রাখতে হবে যে এ বি সি ডি ই। তাহলে এখান থেকে শুধু সি বাদে বাকি 4টা হচ্ছে সাইক্লিন। এই যে এ বি ডি ই, এই 4টা হচ্ছে কি? এই 4টা হচ্ছে সাইক্লিন। তাহলে এতটুকু মনে রাখলেই এখান থেকে হয়ে যাবে। তার পরবর্তীতে এখান থেকে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে P53 নামক একটা প্রোটিন আছে, যেটা কি করে? যেটা হচ্ছে ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে এই P53 প্রোটিনটা কোষচক্র বন্ধ করে দেয়। তাহলে P53 এর কাজ কি? কোষচক্রকে বন্ধ করে দেওয়া হচ্ছে P53 প্রোটিনের কাজ। এবং এই P53 প্রোটিনটা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার কোষের মৃত্যু ঘটায়। এটা পড়তে হবে। তার পরবর্তীতে পড়তে হবে কি? এখানে P27টা চাইলে পড়তে পারো। সেটা হচ্ছে কি করে? মহিলাদের স্তন ক্যান্সার সৃষ্টির জন্য এই P27 প্রোটিনটা দায়ী। এটাও লেস ইম্পর্ট্যান্ট, বাট এখান থেকে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে P53 যেটা সেটা। এবং সাইক্লিন সিডিকে যেটা, এই সাইক্লিন সিডিকে হচ্ছে কোষচক্র শুরু করার নির্দেশ প্রদান করে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তার পরবর্তীতে ইন্টারফেস। তাহলে ইন্টারফেসের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ কোনটা ছিল? ইন্টারফেস বা বিরাম দশা। এই ইন্টারফেসের ক্ষেত্রে নিউক্লিয়াসটাকে বলা হয়তো কি? বিপাকীয় নিউক্লিয়াস। এটা আমাদের পড়তে হবে। এবং এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে নিউক্লিয় আবরণীটা অক্ষত থাকে কোন অবস্থায়? ইন্টারফেস অবস্থায় নিউক্লিয় আবরণীটা অক্ষত থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং নিউক্লিওলাসটা স্পষ্ট থাকে, এটা হচ্ছে কোথায়? ইন্টারফেস দশায়। এগুলা কিন্তু এমসিকিউতে আসে। তারপরে যদি বলা হয় এখান থেকে আমাদের যেই 3টা ভাগ আমরা পড়ছিলাম সেগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো এখান থেকে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল এখান থেকে কি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের G1 দশা, যেটা আমরা পড়ে আসছিলাম। এই G1টা হচ্ছে কি? G1টা হচ্ছে তাহলে এখানে প্রথমে আছে হচ্ছে G1 দশা। তাহলে সাইক্লিন নামক প্রোটিন তৈরি করা হয় কোন দশায়? সাইক্লিন নামক প্রোটিন তৈরি করা হয় G1 দশায়। তার পরবর্তীতে মনে রাখতে হবে আরএনএ, প্রোটিন এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি করা হয় কোথায়? G1 দশায়। G1 দশার সময়কাল কত? 30 থেকে 40%। এস দশার নাম হচ্ছে সংশ্লেষ দশা, যেখানে ডিএনএ অনুলিপন হয়।
তাইলে এখানে মনে রাখতে হবে নিউক্লিয়াসের ক্রোমোজোমস্থ ডিএনএ সূত্রের প্রতিলিপন বা অনুলিপন হয় বা রেপ্লিকেশন হয় কোন দশায়? এস দশা বা সংশ্লেষ দশায়। তারপরে হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোথায়? এস দশায়। তাহলে দেখো সাইক্লিন নামক প্রোটিন তৈরি হইতেছে কোথায়? সাইক্লিন নামক প্রোটিন তৈরি হইতেছে G1 দশায়, এবং সংশ্লেষ বা এস দশায় কী হইতেছে? হিস্টোন প্রোটিন তৈরি হইতেছে। তাহলে এগুলো একটু মাথায় রাখতে হবে যাতে প্যাচ না লাগে। তার পরবর্তীতে মনে রাখতে হবে এখানে সময় কতটুকু লাগে? 30 থেকে 50% সময় লাগে, এইটা একটু গুরুত্বপূর্ণ বেশি। এই এস দশাটাই এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এস দশার প্রথম লাইন থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। তার পরবর্তীতে মনে রাখতে হবে G2 দশা। এই G2 দশাতে কী হয়? এই উপপর্যায়ের প্রধান কাজ হলো মাইক্রোটিউবিউলস গঠনকারী পদার্থ সংশ্লেষ করে, যা দিয়ে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। এই লাইনটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং পরবর্তীতে এই এটিপি তৈরি হয় কোথায়? এটিপি তৈরি হয় হচ্ছে এই G2 দশায়। এই জিনিসগুলা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে এইখান থেকে এই যে ছকটা, এই ছকটা হচ্ছে খুব সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তার পরবর্তীতে যদি আমরা চলে যাই, তার পরবর্তীতে আমাদের মনে রাখতে হবে কি? তার পরবর্তীতে আমরা মাইটোসিস যেই বিভাজনটা সেটাতে চলে যাব। তার আগে তোমরা চাইলে এই ইন্টারফেজ এবং এমফেজের মধ্যে যে পার্থক্যটা আছে এটা একটু চাইলে তোমরা পড়ে নিতে পারো। তার পরবর্তীতে আমাদের এখানে এই যে G1 G2 এর পার্থক্য দেওয়া আছে, এগুলো চাইলে একবার রিডিং দিয়ে নিতে পারো। তারপরে আমরা আসি মাইটোসিস। তাহলে মাইটোসিসের ক্ষেত্রে আমরা কি দেখছি? আমরা ক্যারিওকাইনেসিস দেখছি, যেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এই ক্যারিওকাইনেসিসকে আমরা মূলত কয়টা ভাগে ভাগ করি? 5 ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি? 5টা ধাপে আমরা মূলত ভাগ করে থাকি। তার মধ্যে আমাদের কি কি আছে? তার মধ্যে আছে আমাদের প্রোফেজ বা হচ্ছে আদ্য পর্যায়। বাংলাগুলো তেমন লাগে না, বাট মনে রাখতে পারলে ভালো। তাহলে প্রোফেজ, তারপরে আছে কি? তারপরে আছে হচ্ছে প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়, তারপরে আছে মেটাফেজ বা মধ্য পর্যায়, তারপরে আছে অ্যানাফেজ বা গতি পর্যায়। যে দুইটাই মনে রাখতে হবে এখান থেকে, অ্যানাফেজ বা গতি পর্যায়। এবং লাস্ট অফ অল আছে টেলোফেজ বা অন্ত পর্যায়। এই 5টা পর্যায়ে আমাদের এখান থেকে মনে রাখতে হবে, এবং আজকের ক্লাসে এই 5টা পর্যায়ে পড়ানো হলেই আমরা ক্লাসটা শেষ করে দিব। তাহলে দেখো, ফার্স্ট অফ অল প্রোফেজ বা হচ্ছে আদ্য পর্যায়ে যদি পড়ি, প্রোফেজের ক্ষেত্রে মনে রাখতে হবে এই মাইটোসিসের প্রথম পর্যায় হচ্ছে প্রোফেজ, এবং সবচাইতে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। তাহলে প্রোফেজের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম এবং সবচাইতে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। প্রোফেজের ক্ষেত্রে মনে রাখতে হবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা হচ্ছে সিডিকে কর্তৃক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোমের সংকোচন শুরু হয়। তাহলে এইখান থেকে আমাদের কি মনে রাখতে হবে? যে এই যে প্রোফেজ যে পর্যায়টা, এই প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। দেখো মনোযোগ দিয়ে দেখো, বলছে কিন্তু ঘটতে থাকে, কিন্তু বলে নাই যে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে, বলছে ঘটতে থাকে। তাই এই প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে, এটা মাথায় রাখতে হবে। তার পরবর্তীতে এইখানে কি হয়? এখানে ক্রোমাটিড সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ছাড়া অনুদৈর্ঘ্যভাবে বিভক্ত হয়ে ক্রোমাটিড সৃষ্টি হয়। এখান থেকে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাকে যদি বলে, ওয়েট, আমাকে যদি বলা হয় যে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড সৃষ্টি, আমাকে যদি বলে যে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড সৃষ্টি হয় কোন ধাপে, তাহলে উত্তর হবে কি? তাহলে উত্তর হবে প্রোফেজ ধাপে। আর আমাকে যদি বলে ক্রোমাটিড থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় কোন ধাপে, তখন উত্তরটা হয়ে যাবে কি? অ্যানাফেজ ধাপে। তাহলে কি বুঝলাম? ক্রোমোজোম থেকে যখন আমরা অপত্য ক্রোমাটিড তৈরি করব, তখন সেটা হবে কি? প্রোফেজ। আর ক্রোমাটিড থেকে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু গোলায় যাবে পরীক্ষার হলে, তখনই ভুল হয়ে যাবে। তাহলে এগুলো আমাদের একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে বিষয়গুলো। তার পরবর্তীতে আমরা কি দেখব? তাহলে আমরা দেখতেছিলাম হচ্ছে এখানে ক্রোমাটিড। তাহলে দেখি এই যে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড, অপত্য ক্রোমাটিডের সৃষ্টি হয় কোন ধাপে? প্রোফেজ ধাপে, আমরা মাত্র দেখে ফেললাম। তার পরবর্তীতে এখান থেকে মনে রাখতে হবে কি? ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ছাড়া, এটা তো পড়ছি আমরা। তার পরবর্তীতে লাস্টের লাইনটা একটু পড়ে ফেলতে হবে, সেটা হচ্ছে প্রাণীকোষে সেন্ট্রিউল থেকে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে এটাকে বলা হয় কি? মাইটোটিক সেন্টার বলা হয়। মনে রাখতে হবে যে যেখান থেকে
এই যে স্পিন্ডল তন্তু বা হচ্ছে বেম তন্তু সৃষ্টির সূচনা হয় যেখান থেকে, সেটাকে বলা হয় মাইটোটিক সেন্টার। তাহলে কি বলছি, যেখান থেকে স্পিন্ডল তন্তু বা বেম তন্তুর সৃষ্টির সূচনা হবে সেটাকে বলা হবে মাইটোটিক সেন্টার। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হলেও উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউলস থেকে সৃষ্টি হয়। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে প্রাণী কোষের মাইটোটিক সেন্টার কাকে বলা হয়, উত্তর হবে সেন্ট্রিওল। যদি বলি উদ্ভিদ কোষের মাইটোটিক সেন্টার কোনটা, হবে মাইক্রোটিউবিউলস। কথা বুঝতে পারছো? ওকে, ডান। তার পরবর্তীতে আসবো আমরা কোথায়, প্রোমেটাফেজের কাছে। তাহলে প্রোমেটাফেজের কাছে কি বলা হয়েছে দেখি। প্রোমেটাফেজের ক্ষেত্রে মনে রাখতে হবে, আচ্ছা তাহলে এখান থেকে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে যদি বলা হয় যে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয় কোথা থেকে বা কোথায়, তাহলে দেখি এই যে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়, স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয় কোথায়, উত্তর হবে প্রোফেজে। আমাকে যদি বলা হয় স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কোথায়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় প্রোমেটাফেজে। তাহলে এই যে আমরা কনফিউশনগুলো ক্লিয়ার করে ফেললাম। তাহলে আমি এখান থেকে কি দেখলাম, আমাকে বলা হয়েছে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয় কোথায়, প্রোফেজে, আর স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কোথায়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় প্রোমেটাফেজে। এবং এই যে প্রোমেটাফেজ, এই প্রোমেটাফেজটা হচ্ছে সবচাইতে স্বল্পস্থায়ী পর্যায়ে, এবং এই প্রোমেটাফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে আমরা প্রোফেজে দেখছিলাম নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে, আর এখানে সম্পূর্ণভাবে বিলুপ্তি ঘটে। তারপরে মনে রাখতে হবে কি, এখান থেকে যে এই যে প্রোমেটাফেজ যে পর্যায়টা, এখানে কি হয়, এখানে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বলা হয়। তাহলে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কোথায়, প্রোমেটাফেজ পর্যায়ে। তারপরে এখান থেকে মনে রাখতে হবে অ্যাস্টারের সৃষ্টি হয় কোথায়, অ্যাস্টারের সৃষ্টি হয় হচ্ছে প্রোমেটাফেজে। তারপরে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোথায়, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় প্রোমেটাফেজে। ট্রাকশন ফাইবার তৈরি হয় কোথায়, প্রোমেটাফেজে। সেন্ট্রোমিয়ারের সংযুক্তকারী যে তন্তু, সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী যে তন্তু, তাকে বলা হয় কি ট্রাকশন ফাইবার বা হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার। এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে এই যে আমি মাইটোটিক সেন্টার সম্পর্কে পড়াইছি একটু আগে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে বলা হয়েছে মেটাফেজ পর্যায়ে, মেটাফেজটাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলা হবে কি, এই যে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটোমোটা হয় কখন, মেটাফেজ পর্যায়ে। কনডেনসেশন দেখা যায় কোথায়, মেটাফেজ পর্যায়ে। সুপার কয়েলিং দেখা যায় কোথায়, মেটাফেজ পর্যায়ে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, আমরা যখন এমসিকিউ সলভ করব তখনই আমরা বিষয়গুলো দেখতে পারবো। তারপরে বলা হয়েছে কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলা হয়। তাহলে মেটাকাইনেসিসের ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে, মেটাকাইনেসিসটা কোথায় দেখা যায়, তাহলে মেটাকাইনেসিস দেখা যায় হচ্ছে মেটাফেজ দশায়, মানে যখন বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করবে তখন। তাহলে মেটাকাইনেসিস দেখা যায়। তারপরে মনে রাখতে হবে যে সেন্ট্রোমিয়ার থেকে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয় কোন দশায়, মেটাফেজ পর্যায়ে। তাহলে এইগুলা হচ্ছে এই মেটাফেজের গুরুত্বপূর্ণ অংশ। তার পরবর্তীতে মনে রাখতে হবে অ্যানাফেজ বা গতি পর্যায়। অ্যানাফেজ বা গতি পর্যায়ের ক্ষেত্রে কী মনে রাখতে হবে, যে মাকুতন্তুর সংকোচন শুরু হলে ট্রাকশন তন্তুর সংলগ্ন প্রত্যেকটা সেন্ট্রোমিয়ারের যে বিষয়টা আছে, এগুলা কি করে, বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে শুরু করে, মানে দুইটা কি করে, দুই দিকে দৌড় দেয় অর্ধেক অর্ধেক হয়ে। এগুলো যখন তোমরা বেসিক অধ্যায়টুকু পড়ছো তখনই বুঝতে পারছো। তাহলে বিপরীত দিকে ক্রোমোজোমের পরস্পর বিপরীত দিকে যে গমন শুরু হয় ওইটা হচ্ছে গতি পর্যায় বা অ্যানাফেজে শুরু হয়। তাহলে এই যে মেরুর দিকে অগ্রসর হয় অ্যানাফেজ পর্যায়ে। তারপরে এই যে আমি যেটা প্রথমে বলছিলাম সেটা হচ্ছে কি, এই যে ক্রোমাটিডগুলা অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে কখন, যখন অ্যানাফেজ পর্যায়ে থাকে তখন। তারপরে এখান থেকে এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আকৃতিগুলো দেখতে হবে, VLJI, সেটা হচ্ছে কি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর এইবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখান থেকে আসছে পরীক্ষায় প্রশ্ন, তো এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে এই যে এইটা অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে এই ধাপের সমাপ্তি ঘটে। অ্যানাফেজ পর্যায়ে আমরা শেষ করে ফেললাম, এবং লাস্ট অফ অল আমাদের কাছে থাকে হচ্ছে টেলোফেজ বা হচ্ছে অন্ত পর্যায়। এখানে মনে রাখতে হবে কি, এই টেলোফেজের ক্ষেত্রে মনে রাখতে হবে ক্রোমোজোমগুলো জল যোজন শুরু করে কখন, টেলোফেজ পর্যায়ে, এবং প্রত্যেকটা মেরুতে অপত্য নিউক্লিয়াসের আবির্ভাব বা পুনরাবির্ভাব ঘটে, এবং নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে কোথায়, টেলোফেজ পর্যায়ে। এগুলো আমাদের মনে রাখতে হবে। এই যে টেলোফেজ পর্যায়ে, এই টেলোফেজ পর্যায়ে আরেকটা জিনিস হচ্ছে
কোষ প্রাচীরের মধ্যপর্দার সূচনা ঘটে। এটা একটু তোমরা কষ্ট করে লিখে ফেলবা। তাহলে কোষ প্রাচীরের মধ্যপর্দার সূচনা ঘটে কখন? এই টেলোফেজ পর্যায়ে বা অন্তঃপর্যায়ে। এবং এইটুকুই হচ্ছে এখান থেকে মোটামুটি পড়া। তার পরবর্তীতে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে সাইটোকাইনেসিস থেকে শুরু করব পড়া। এগুলো আমরা পড়ে ফেলছি সব। আমরা পরবর্তী ক্লাসে সাইটোকাইনেসিস থেকে শুরু করব এবং পরবর্তী ক্লাসেই ট্রাই করব এই অধ্যায়টা শেষ করে দেওয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অধ্যায়ে আসা যে প্রশ্নগুলো আমাদের, সেগুলো আমরা একটু দেখে ফেলার ট্রাই করব। তাহলে দেখি, এইটা হচ্ছে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি আমরা করতেছি। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর জন্য আমরা মূলত বায়োলজিটা নিয়ে এখন কাজ করতেছি। সো বায়োক্যাম থেকে তোমাদের জন্য এগুলো ফ্রিতেই থাকবে। তো আমরা আজকে কোষ বিভাজনের প্রথম পার্টটা পড়ে ফেললাম। এখানে আমরা কোষ বিভাজনের থেকে আসা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রশ্ন আছে সেগুলো আমরা একটু দেখার ট্রাই করব। ওকে, তাহলে এটা আমরা আপাতত এখনও পড়ি নাই, সো এটা আমরা পরে দেখি। এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। তাহলে কি বলা হয়েছে দেখি। বলা হয়েছে এটা হচ্ছে জিএসটি 21-22 আসা একটা কোশ্চেন। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলা VLJI আকৃতি দান করে? বলো তো আমার ক্লাস থেকে কমন পড়ছে কিনা এটা প্রশ্ন? অবশ্যই কমন পড়ছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অ্যানাফেজ পর্যায়ে, তাই না? উত্তর হবে কি? উত্তর হবে অ্যানাফেজ, ডি। বুঝতে পারলাম। তারপর আমরা দেখি, বলছে কোষ বিভাজনের মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রে গঠন করে? তাহলে বলো তো, এটাও আমি পড়াইছি না একটু আগে, এটা আসছে জিএসটি 23-24 একটা কোশ্চেন। তাহলে অ্যাস্টার রে সৃষ্টি করে কোন দশায় বলো তো? অ্যাস্টার রে আমরা পড়ে আসছি না যে প্রো মেটাফেজে অ্যাস্টার রে তৈরি হয়। তাহলে উত্তর হবে কোনটা? প্রো মেটাফেজ। ওকে, তার পরবর্তীতে আসছে কি, এই যে এটা হচ্ছে জিএসটি 20-21 কোশ্চেন। বলা হয়েছে মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়? তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে বলা যাবে? আমরা বলছিলাম যে সেন্ট্রোমিয়ারের বিভাজন কখন শুরু হয়, বলতে পারবা কেউ? কমেন্ট করো তো। আচ্ছা, আমি বলে দিচ্ছি। তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, আমি বলছিলাম যে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে কোন ধাপে? মেটাফেজ ধাপে বলছিলাম না? তাহলে উত্তর কি হবে? মেটাফেজ হবে না, সি। বুঝতে পারছো? ওকে, এই তো এইটা হচ্ছে আমাদের বলছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা জিএসটি 22-23 আসা একটা প্রশ্ন, যে P53 প্রোটিনের ভূমিকা কী? মনে আছে P53 সম্পর্কে কি পড়াইছিলাম? বলছিলাম না যে P53 কোষচক্র বন্ধ করে দেয়। তাহলে এই যে দেখি আমরা একটু পরে, যে কোষকে বিভাজিত হতে বিরত রাখা, কোষ বিভাজনকে চলমান রাখা, কোষ বিভাজনের গতি বৃদ্ধি করা এবং কোষ বিভাজনের গতি হ্রাস করা। কি বলছিলাম? কোষ বিভাজনকে বন্ধ করে দেয়। তাহলে বিরত থাকা না কোষ বিভাজিত হতে? তাহলে উত্তর কি হবে আমার? এ না? বুঝতে পারতেছো পড়াগুলা? তাহলে এইভাবে যদি আমরা পড়তে থাকি তাহলে দেখবো আমাদের সব প্রশ্ন কমন হয়ে যাবে। এই যে এটা আমরা পড়াই নাই এখনও, এটা আমরা পরে পড়াবো। এই যে এটাও আমরা পড়াই নাই, এটাও আমরা পরে পড়াবো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পারছো। তো তোমরা যারা ইউটিউবে ক্লাসগুলো দেখতেছো, তোমরা আশা করি আমাদের পাশে থাকবা সাবস্ক্রাইব করে। এবং আমার আশা আছে যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বায়োলজি থেকে শুরু করে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলা চ্যাপ্টারের ক্লাসগুলো ফ্রিতে পাবলিক করে দেওয়ার। এবং আমি আশা করতেছি স্ক্রিন শেয়ার করে ক্লাসগুলো নিচ্ছি, যেই কারণে তোমরা এটা খারাপ ভাবার কিছু নাই। সো যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, কোনো ধরনের প্রবলেম থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। আর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মেনলি কেমিস্ট্রি আর বায়োলজিটা খুবই ইজি হয়, তো ওইখানে তুমি হচ্ছে 25-25 তুলতে পারবা। কিন্তু ফিজিক্স আর ম্যাথটার জন্য একটু কষ্ট করতে হবে, তো ওগুলো আমরা দেখাই দিব, সমস্যা হবে না। সো যারা যারা এই অধ্যায়টুকু বুঝতে পারছো তারা এইটুকু ভালোভাবে পড়ে ফেলো। আমি যে সাজেশন ভিডিওটা দিছি, যেটার মধ্যে বলা আছে যে যেই চ্যাপ্টারগুলো গুচ্ছতে বায়োলজির জন্য ইম্পর্টেন্ট, তার মধ্যে কিন্তু এই অধ্যায়টাও 4 নাম্বার বা 3 নাম্বারের মধ্যে ছিল ইম্পর্টেন্ট লিস্টে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তাহলে আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা যারা এখন পর্যন্ত কোনো জায়গায় একটা সিট সিকিউর করতে পারো নাই, আশা করতেছি এইবারই একটা কিছু হয়ে যাবে। সো সমস্যা নাই, আমরা এই চ্যানেলে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের বায়োলজি ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। আসসালামু আলাইকুম।